শামীম ওসমানের কোটি টাকার ডুপ্লেক্স বাসা এখন যেন পাখির বাসায় পরিণত হয়েছে। দর্শক, নারায়ণগঞ্জের রাজনীতিতে কয়েক দশক ধরে এক ভয়ের নাম ছিল একটি বিশেষ ডুপ্লেক্স বাড়ি। গ্রেফতার হব না, আমি শক্তি নাই যে শামীম ওসমানের গ্রেফতার করে। একটা কক্ষ আছে যেটাকে আসলে আয়নাঘর হিসেবেই চিহ্নিত করা যায়। সাধারণ মানুষ যেই রাস্তার পাশ দিয়ে হাঁটতেও সাহস পেত না, সেই বাড়ির সামনে আজ দাঁড়িয়ে আছে ময়লার গাড়ি। যেই বিলাসবহুল ঘরে একসময় প্রতাপশালী এক নেতা ঘুমাতেন, সেই বিছানার পোড়া অংশে এখন বাসা বেঁধেছে কবুতর। সেখানে তারা ডিম পারছে। একটু ভাবুন তো, ক্ষমতার চূড়ায় থাকা একজন মানুষের রাজপ্রাসাদ কিভাবে মুহূর্তের মধ্যে এমন দুমড়ে মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হলো। দর্শক, আসল ঘটনাটি এখন সারা দেশের মানুষের মুখে মুখে। গত 5 আগস্টের পর নারায়ণগঞ্জের জামতলায় সেই বিখ্যাত ডুপ্লেক্স বাড়ির চিত্র পুরোপুরি বদলে গেছে। টানা 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে সাধারণ জনতা। সে সিংহ পুরুষ না, যদি সে সিংহ পুরুষই হতো তাহলে কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে তখনই সে পালিয়ে যায়। বিলাসবহুল সেই বাড়ির নিচতলার যে মেহমানখানায় একসময় দরবার বসানো হতো, যেখানে বসে নেওয়া হতো বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত, তা আজ কেবলই পোড়া ইটের কঙ্কালে পরিণত হয়েছে। মনোরম ঝর্ণা আর শাপলার প্রতিকৃতি ভেঙে চুরমার। গাড়ির পার্কিংয়ে জমে থাকা পানিতে এখন মশা আর পোকামাকড়ের বাস। আর সেই বাড়ির মালিক, যিনি একদিন নিজেকে নারায়ণগঞ্জের অঘোষিত সম্রাট মনে করতেন, তিনি এখন দেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থান করছেন। বলতো যে বরকা শামীম যাচ্ছে, বরকা শামীম, ওই থেকেই আসছে যে মাথায় মনে একটা গামছা, ওটা জীবন মানে কৃষক সে যে। সেখান থেকেই তিনি মাঝে মাঝে ফাঁকা হুঙ্কারও দিচ্ছেন। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্য যা যা কিছু পরিকল্পনা করার দরকার তারা সেই পরিকল্পনা করছে। অথচ তার রেখে যাওয়া সাম্রাজ্য আজ পুরোপুরি বিলীন হতে বসেছে। এখন প্রশ্ন আসতে পারে, কেন একটি বাড়ি ধ্বংস হবার মাঝে এত বড় একটি বার্তা লুকিয়ে আছে? বিশ্লেষকদের দৃষ্টিতে এই খবরের আসল অর্থ অনেক গভীর। এটি শুধু ইট পাথরের একটি ইমারত ধসে পড়ার গল্প নয়, এটি মূলত 3 দশক ধরে তৈরি করা ভয়ের রাজনীতির পতনের এক চূড়ান্ত প্রতীক। যে কোনো পোস্ট, তার থেকে হাজার কোনো পোস্ট কিন্তু আমার আছে। আমরা সব বিশ্বাস করি, মানি, আমরা বড় আমার নাম শামীম, ওইটা আমরা জানি। তাৎক্ষণিক অর্থে সাধারণ মানুষ প্রমাণ করেছে যে ভয়ের রাজত্ব চিরকাল টিকে থাকে না। রাজনৈতিক দিক থেকে গডফাদার বা পেশি শক্তির উপর নির্ভর করে যে ক্ষমতা তৈরি হয়, জনরোষের সামনে তা বালির বাঁধের চেয়েও দুর্বল বলে প্রমাণিত হয়েছে। দর্শক, যে মানুষটি একসময় বিশাল বাহিনী দিয়ে পুরো একটি শহর নিয়ন্ত্রণ করতেন, সাধারণ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে যার প্রভাব ছিল, আজ তার এই পরিণতি প্রমাণ করে যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। এই ঘটনাটি দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি স্পর্শ সতর্ক বার্তা যে জনবিচ্ছিন্ন হয়ে ভয়ের রাজত্ব কায়েম করলে শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই পতনের পেছনের ইতিহাসটা বুঝতে হলে একটু পেছনের দিকে তাকাতে হবে। 1920-এর দশকে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে এসে ওসমান পরিবারের রাজনীতি শুরু হলেও এই পরিবারের সবচেয়ে বিতর্কিত অধ্যায়টি শুরু হয় 1996 সালে। ওই সময় শামীম ওসমান এমপি নির্বাচিত হবার পরই তার গায়ে গডফাদার তকমাটি লেগে যায়। 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জের নিয়ন্ত্রণ ছিল তারই হাতে। কিন্তু 2001 সালে যখন ক্ষমতার পালাবদল হয়, তখন তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। জনশ্রুতি আছে এবং অনেকেই প্রত্যক্ষ করেছেন যে সে সময় তিনি বোরকা এবং প্যান্ট পরে অত্যন্ত গোপনীয়তার সাথে দেশ ছেড়েছিলেন, যেখান থেকে তার নামই হয়ে গিয়েছিল বোরকা শামীম। এরপর 2009 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি আবার ফিরে আসেন এবং টানা 15 বছর ধরে এক ভয়ের রাজত্ব কায়েম করেন, যার সামনে কথা বলার সাহস কারোর ছিল না। প্রভাব ধরে রাখতে তিনি স্থানীয় অপরাধী চক্রকে প্রশ্রয় দিয়েছেন। ক্ষমতার দাপট এত বেশি ছিল যে দলের শীর্ষ পর্যায় থেকে তাকে সমীহ করে চলা হতো, অর্থাৎ নিজেকে আইনের ঊর্ধ্বে একজন অদম্য পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তবে এখন এই বিষয়টির সবচেয়ে রোমাঞ্চকর মোড়টি সামনে আসে। যে মানুষটি ভাবতেন তার সাজানো সাম্রাজ্য কখনোই টলবে না, 2024 সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলন সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। অভিযোগ রয়েছে, গত 19 জুলাই তিনি একটি বিশেষ ফোন কলে জানিয়েছেন যে পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারছে না, তাই তাকে অস্ত্র হাতে নিতে হবে। এরপরেই নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেখানে 10 জন সাধারণ মানুষকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয়। ক্ষমতার অন্ধ মোহে তিনি হয়তো বুঝতে পারেননি যে
এই একটি ঘটনাই 3 দশকের সাজানো সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে যাচ্ছে। পুরো বিষয়টিকে যদি দুর্নীতি এবং অর্থনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তবে এই দাপটের পেছনের আরেকটি বড় কারণ সামনে আসে, আর তা হলো টাকার পাহাড়। মানুষের মনে তিনি শুধু ভয় দেখিয়েই ক্ষান্ত হননি, তার বিরুদ্ধে রয়েছে সম্পদের পাহাড় গড়ার প্রমাণ। দুর্নীতি দমন কমিশনের তদন্ত অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে প্রায় 6,67 লাখ টাকার বেশি সম্পদ অর্জন করেছেন তিনি। এর পাশাপাশি 9টি ব্যাংক হিসেবে প্রায় 439 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। এমনকি স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেও মিলেছে 246 কোটি টাকার বেশি লেনদেনের খোঁজ। শুধু কি তাই, নারায়ণগঞ্জের পরিবহন খাতকে পুরোপুরি একটি সিন্ডিকেটের আওতায় রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, এই ছত্রছায়ায় থাকা লোকজন কেবল একটি পরিবহন থেকেই কয়েক বছরে 7 কোটি টাকার বেশি চাঁদা আদায় করেছিল। ধরাছোঁয়ার বাইরে থাকার এক মিথ্যা আত্মবিশ্বাস জুগিয়েছিল। তবে বিষয়টিকে শুধু এই দৃষ্টিকোণ থেকে দেখলে ছবির অন্য দিকটা ঢাকা পড়ে যাবে। অনেকেই যুক্তি দিতে পারেন যে উত্তেজিত জনতার দ্বারা একটি বাড়ি পুড়িয়ে দেওয়া, ভেঙে চুরমার করাটা কোনো সুস্থ রাজনৈতিক সমাধান হতে পারে না। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বাড়ি ভাঙচুর করা বা ধ্বংসস্তূপে পরিণত করা মূলত ক্ষোভের একটি সাময়িক প্রশমন মাত্র। কিন্তু এর ফলে গডফাদার কেন্দ্রিক যে রাজনৈতিক সংস্কৃতি, তাকে সত্যি চিরতরে মুছে যায়। আর ঠিক এই জায়গাটিতেই সামনে আসে এমন একটি বিষয় যেটি পুরো হিসেব নিকেশকেই বদলে দিতে পারে। শুধু দুর্নীতি কিংবা চাঁদাবাজির মামলাই নয়, এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সবচেয়ে বড় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় তার ছেলে, ভাতিজা সহ পরিবারের 12 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। যেই নেতা একসময় আইনের শাসনকে নিজের পকেটে রাখতেন বলে ধারণা করা হতো, আজ সেই আইনের লম্বা হাতেই তাকে তাড়া করে ফিরছে। বিদেশের মাটিতে বসেও খুব একটা শান্তিতে থাকার উপায় নেই, সেখানেও সাধারণ প্রবাসীদের ধাওয়া খেয়ে হলরুম ছেড়ে পালাচ্ছেন তিনি। দর্শক, এখন আসল প্রশ্ন হলো, এখান থেকে পরিস্থিতি ঠিক কোন দিকে যেতে পারে? সামনের দিনগুলোতে 3টি মূল সম্ভাবনা দেখা দিতে পারে। প্রথম সম্ভাবনা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে গেলে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হতে পারে। এতে রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার অপব্যবহারকারীদের বিচারের একটি বড় দৃষ্টান্ত স্থাপিত হবে। দ্বিতীয় সম্ভাবনা হলো, তাকে দীর্ঘ সময় ধরে বিদেশের মাটিতেই আত্মগোপনে থাকতে হবে। সেখান থেকেই হয়তো মাঝে মাঝে ফাঁকা আওয়াজ বা উস্কানিমূলক বার্তা দেওয়ার চেষ্টা করা হবে। তৃতীয় এবং সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হতে পারে, যদি নারায়ণগঞ্জের রাজনীতিতে কোনো কাঠামোগত পরিবর্তন না আসে, তাহলে এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই হয়তো নতুন কোনো চক্র বা নতুন কোনো রাজনৈতিক পরিবার একই ফায়দায় ভয়ের রাজত্ব কায়েম করবে। দর্শক, সবকিছু মিলিয়ে ঘটনাটিকে শুধু একটি আলিশান বাড়ির ধ্বংস বা একজন নেতার পালিয়ে যাবার খবর হিসেবে দেখলে পুরো শিক্ষাটাই হারিয়ে যাবে। ক্ষমতার দম্ভ যখন সীমা অতিক্রম করে, তখন 3 দশকের বিশাল সাম্রাজ্যও যে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। জামতলার এই ধ্বংসস্তূপ আজ তারই সবচেয়ে বড় প্রমাণ। প্রিয় দর্শক, শামীম ওসমানের বাড়ি পুড়িয়ে দেয়া এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ এবং মাঝে মাঝে বিদেশ থেকেই তার ফাঁকা বুলি, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।